তো ৭ম দিনের ক্লাসে আমাদের স্পেশালিভাবে দেশি মুরগিতে মানে কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো আপনি নিয়মিত যদি ব্যবহার করেন, সেটা মাংসের জন্য হোক আর ডিমের জন্য হোক, এই দুইটার পারফরমেন্সটাকে একটু বাড়িয়ে দেয়। হ্যাঁ, যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটাকে আমরা সবসময় নিষেধ করি, কিন্তু এই ধরনের ওষুধগুলো আপনাদের যদি দেশি মুরগি খামার হয় বা দেশি টাইপের যে মুরগিগুলো আছে, অর্থাৎ পারিবারিক পর্যায়ে বা আধা নিবিড় পদ্ধতিতে বা আধা বাণিজ্যিকভাবে যারা মুরগিগুলো পালন করেন, তাদের ক্ষেত্রে এই শিডিউলটা আপনারা একটু ফলো করতে পারেন। ভিটামিন এ, ডি, ই, সি, তারপরে ইসেল, হ্যাঁ, জিঙ্ক, ইলেকট্রোলাইট। এই যে পাতলা পায়খানা, স্ট্রেস, অ্যাসিডোসিস, পানি শূন্যতা, ইলেকট্রোলাইট কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, আমরা কিন্তু খাওয়াই না। প্রোবায়োটিক, এনজাইম, হ্যাঁ, এনজাইম প্রোবায়োটিক্স হজম শক্তি বাড়ায়, গ্রোথ ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এইগুলো হচ্ছে আপনাকে দিতে হবে। ডিওয়ার্মিং মানে কৃমিনাশক, বিউটাফসকন, সালফাক্লোরিমিন, এই টাইপের ওষুধগুলো শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে মেডিসিনগুলোর কথা বললাম, এগুলো কি আপনি একদিনে ১ মাসেই খাওয়াবেন? বিষয়টা কিন্তু এরকম না। মেডিসিন সবসময় আপনারা যেগুলো সাপ্লিমেন্টারি মানে নিউট্রিশন সাপ্লিমেন্টারি যে সকল ওষুধগুলো, মানে আপনি ভিটামিন মিনারেল হিসাবে যে ওষুধগুলো আপনি ব্যবহার করবেন, সেগুলো কখনোই ১ মাসে একাধিক ব্যবহার করবেন না। বিষয়টা একটু ক্লিয়ার যদি হয়, যেমন ভিটামিন এ, ডি, ই এবং সেলি আপনি একসাথে দিচ্ছেন, বিষয়টা কিন্তু এভাবে দিবেন না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমরা ১ মাসের মধ্যে ৭-৮ দিন AD3 খাওয়াই, বাকি ১১ মাস খবর নাই। তো প্রোডাকশন পারফরমেন্স ভাই নিয়ে আসতে গেলে তো আপনাকে তো সারা বছর ব্যাপী একটা লেভেল মেনটেন করতে হবে। কারণ যার কাছ থেকে আপনি প্রোডাকশন আশা করবেন, তাকে তো আপনি ইনপুট হিসেবে তো এগুলো সাপ্লাই দিতে হবে। তাহলে তো আপনি তো আউটপুটটা ভালো পাবেন। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি আপনার চেষ্টা করবেন কখনোই একাধিক অ্যান্টিবায়োটিক বলছি, ভিটামিন, মাল্টিভিটামিন বলেন বা মিনারেল বলেন, একসাথে দিবেন না। আমাদের মেন সমস্যা এখানেই যে আমরা সবগুলো একসাথে দিয়ে দিই ৩-৪টা। এই মাসে ধরেন যে AD3 খাওয়ালেন ৭ দিন বা ১০-১২ দিন বা ২ সপ্তাহ খাওয়ালেন, পরের সপ্তাহে গিয়ে জিঙ্ক দিলেন, তারপরের মাসে আপনি ইসেল দিলেন, তারপরের মাসে ক্যালসিয়াম দিলেন, তারপরের মাসে এনজাইম প্রোবায়োটিক্স খাওয়ালেন। এখন এইগুলো আসলে কতদিন পর আপনি খাওয়াবেন? ভিটামিন AD3 যে টাইপের ওষুধগুলো আছে, ভিটামিনগুলো, এগুলো আপনারা প্রত্যেক মাসে চেঞ্জ করতে থাকবেন। এনজাইম প্রোবায়োটিক্স এটা প্রত্যেক মাসে না হলেও ২ মাস পর আপনারা খাওয়াবেন। এখন যেটা বলছিলাম যে প্রোবায়োটিক এনজাইম, এগুলো ২ মাস পর। হ্যাঁ, এটা এরকম না যে আপনাকে ২ মাস পর খাওয়াতে হবে, আপনি প্রত্যেক মাসে খাওয়াতে পারেন, ৩ মাস পর খাওয়াতে পারেন। কিন্তু এনজাইম প্রোবায়োটিক্সটা এটা আপনারা একটা নিয়মিত খাওয়াবেন, ১ মাস, ২ মাস বা ৩ মাস পর হলেও খাওয়াতে হবে। এখন কেন খাওয়াবেন সেই প্রশ্ন উত্তরগুলো এখন দেওয়া, মানে আপনারা যদি কেউ ইন্টারেস্ট মনে করেন, আপনারা ৫ লাইনে নক করবেন। হ্যাঁ, কেন খাওয়াবেন এই উত্তরগুলো দিতে গেলে অনেক বড় আলোচনা হয়ে যাবে। আমার ভিডিও আছে ইউটিউবে, ওগুলোতে মানে মোটামুটি বেসিক ধারণাগুলো বলা হয়েছে যে কেন খাবেন। তারপর হচ্ছে কৃমিনাশক, এটা অবশ্যই করবেন। হ্যাঁ, বছরে মিনিমাম ২ বার কৃমিনাশক করবেন মিনিমাম। এইগুলো মোটামুটি দেশি মুরগির ক্ষেত্রে বা দেশি টাইপের যে মুরগিগুলো আছে এগুলোতে করবেন। এখন কেন দেশি মুরগির বাণিজ্যিক খামার হচ্ছে না বাংলাদেশে? আপনারা খেয়াল করবেন, হাতে গোনা মনে হয় কয়েকটা, মুষ্টিমেয় কয়েকজন খামারি বাণিজ্যিকভাবে তারা করতেছে, শুধুমাত্র তাদের বাণিজ্যিক বা কমার্শিয়াল একটা বিজনেস প্ল্যান করে। তাদের প্রোডাক্ট আইটেম অনেক বেশি। তারা বাচ্চা বিক্রি করে, ডিম বিক্রি করে, মাংসর জন্য মুরগি বিক্রি করে, প্যারেন্টসের জন্য বিক্রি করে, এরকম ওদের আইটেম আছে ওদের, যার কারণে তারা কেউ করতে পারতেছে। আর সবার দ্বারা দেশি মুরগি বাণিজ্যিকভাবে খামার তৈরি করা সবার দ্বারা সম্ভব না। একটা কথা মনে রাখেন, হ্যাঁ, আপনারা যতই বলেন যে ভাই আমি চেষ্টা করব
চেষ্টা করতেছি। এটা কিন্তু দেশি মুরগির বাণিজ্যিক খামার সবার দ্বারা কখনোই সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে এটা বাংলাদেশে ছেয়ে যেত, সবাই দেশি মুরগি বিক্রি করতো। আপনি কিনতে গেলে 500 টাকা কেজি আর বিক্রি করতে গেলে 350 টাকা কেজি। তাহলে বুঝেন তাহলে বাস্তবতাটা কতটা নির্মম। এখন দেশি মুরগি পালনের সীমাবদ্ধতা, হ্যাঁ, কেন দেশি মুরগি হচ্ছে না এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমি মার্কেটিং আজকের টপিক্সটা কিন্তু আমি এগুলো আলোচনা করছি কেন, এগুলো কিন্তু মার্কেটিংয়ের সাথে জড়িত। কারণ আপনার প্রোডাকশন যত ভালো থাকবে, যে মুরগিকে সুস্থ রাখার জন্য এগুলো বললাম, এগুলো যত ভালো থাকবে, যত ইনশিওর করবেন আপনার প্রোডাকশন তত ভালো হবে, মার্কেটিং তত বেশি ভালো হবে। এবং কেন দেশি মুরগি খামার হচ্ছে না এটা আমরা একটু জানার পরে আমরা শিখবো যে আসলে আমাদের সমস্যাগুলো কোথায় এবং কীভাবে এগুলোকে আপনারা সমাধান করবেন। সেটা কিন্তু সমাধানটা আপনার হাতে। দেশি মুরগি বাণিজ্যিক খামার হচ্ছে না বেসিক্যালি হচ্ছে বোর্ডিং বিহেভিয়ার। বোর্ডিং বিহেভিয়ার বলতে কী বোঝাচ্ছে? মুরগির ডিম পাড়ে কুচে বসে বাচ্চা নিয়ে ঘুরে ফেরায়। মানে বোর্ডিং বিহেভিয়ার মানে কি? মাতৃসুলভ আচরণ। অন্যান্য মুরগিতে মাতৃসুলভ আচরণ খুব কম দেখা দেয়। ব্রয়লার, ওর কোনো মায়ের কোনো গুণাগুণই নাই। মুরগি যে ডিম পারছে, মায়ের বাচ্চার প্রতি যে দরদ, ব্রয়লার মুরগিতে জিন্দিগি পাবেন না। তার উল্টাটা হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগির ক্ষেত্রে এটা ব্রিডিং বিহেভিয়ারটা হচ্ছে জেনেটিক্যালিভাবে, মানে বংশগতভাবে এদের চলে আসছে। এই জন্য এটা হচ্ছে সীমাবদ্ধতা, মানে লিমিটেশান। হ্যাঁ, আপনারা যখন সীমাবদ্ধতা বা সমস্যা বা লিমিটেশনগুলো যখন জানতে পারবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এর সমস্যাগুলো যদি সমাধান হয় তাহলে আপনি সেটাকে আধা বাণিজ্যিক বা বাণিজ্যিক আকারে করতে পারবেন। এফসিআর তুলনামূলক বেশি, হ্যাঁ, ফিড কনভার্সন রেশিও ফিড, আর যেটুকু খাবার কোনো মুরগি খায় তার বিপরীতে কতটুকু ওজন আসতেছে সেটা হচ্ছে খাদ্য রূপান্তর হার, মানে ফিড কনভার্সন রেশিও। তো দেশি মুরগিতে সবচেয়ে বেশি, তার মানে 3.5-এর উপর, মানে 4 কেজি খাবার খেয়ে তার ওজন আসবে 1 কেজি। ব্রয়লার মুরগি হচ্ছে 1.3 থেকে 1.5, মানে 1.5 কেজি খাবার খেলে সেই 1 কেজি হয়। সোনালী মুরগির ক্ষেত্রেও সেম 1.8 থেকে 2, মানে 2 কেজি খাবার খাওয়ালে 1 কেজি হয়। তো প্রত্যেকটা মুরগিরই আলাদা আলাদা এফসিআর আছে। তো দেশি মুরগির এফসিআর বেশি হওয়ার কারণে এদের খায় বেশি, ওজন কম, মানে বিষয়টা এরকম। এদের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কি, এটা কিন্তু জেনেটিক্যালি, হ্যাঁ, শিকার ঘুরে বেড়ানো বা ক্যানাবলিজম স্বভাব বেশি, ওটার ডমিন্যান্ট বিহেভিয়ারটা বেশি, মানে এরা খুব ঝগড়া করে, মারামারি করে, নিজেদের মধ্যে ঠকাঠকি করে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সীমাবদ্ধতা। এই কারণে কিন্তু দেশি মানে বাণিজ্যিক খামারগুলো হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই ক্যানাবলিজম, মানে এরা নিজেরাই খুবই ঠকাঠকি করে। আপনার খামারে মোরগ আছে 3টা, আপনি মনে করছেন যে বাড়ি থেকে আর 2টা মোরগ হলে আপনার 100টা মুরগির জন্য ভালো হবে। আপনি বাইরে থেকে মোরগ নিয়ে এসে রাখেন, দেখবে যে সারাদিন ওরা মারামারি করবে, একদম রক্তাক্ত করে ফেলবে। এই জিনিসটা খুবই সমস্যা, হ্যাঁ। তো এটারও সমাধান আপনাদেরকে করতে হবে। ডিম পাড়ার হার কম, আমরা বই পুস্তকে দেশি মুরগি তো ডিম পাড়া বলি যে আমরা 120 থেকে 140টা অথবা 150 থেকে 170টা ডিম পাড়ি। এটা কিন্তু কাগজ কলমে ভালো শোনায়, দেখায় এবং মানায় কাগজ কলমে, কিন্তু বাস্তবতায় 60 থেকে 70টা ডিম কিন্তু পাওয়া যায় না বছরে। যদি খাবার ব্যবস্থাপনা যদি খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনি 80টা থেকে 90টা ডিম পেতে পারেন, 80 থেকে 90টা, কিন্তু 100টা হয় না। এদের গ্রোথটা অনেক কম, 4 মাসে 700 থেকে 800 গ্রাম হয়। এখন একটা প্রশ্ন আসে, এই যে গ্রোথ কম, এটা কিন্তু আমি ন্যাচারালি খাবারের পাশাপাশি আপনি সামান্য পরিমাণে সুষম খাবারগুলো দিচ্ছেন বা দানাদার খাবারগুলো দিচ্ছেন, সেক্ষেত্রে 700 থেকে 800 গ্রাম হবে। যদি আপনারা পুরোপুরি ফিড খাওয়ান, মানে কোম্পানি ফিড খাওয়ান, তাহলে দেখবেন 4 মাসে প্রায় 1 কেজি প্লাস হয়ে গেছে। 4 মাসে 1 কেজি প্লাস, মানে কোনোটা 1 কেজি 200-300 গ্রাম হতে পারে। মোরগ যেগুলো সেগুলো হয়তো বা 1.5 কেজি হয়ে যেতে পারে 4 মাসে, যদি আপনি টোটালি ফিড দিয়ে করেন। কিন্তু টোটালি ফিড দিয়ে যদি করতে যান তাহলে কিন্তু প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে, প্রোডাকশন কস্টটা অনেক বেড়ে যাবে।
এই জন্য এদের সময় লাগে বেশি। হ্যাঁ, 700-800 গ্রাম কিন্তু প্রাকৃতিক খাবারের পাশাপাশি যদি আপনার দানাদার খাবারগুলো দেন তাহলে মোটামুটি আসে। ট্রাই পিরিয়ড বেশি, মানে ডিম পাড়তে সময় লাগে, মানে 10-12টা বা 13-14টা ডিম পাড়তে মিনিমাম 20 থেকে 24 দিন সময় নেয় এরা। এটাকে ড্রাই পিরিয়ড বলা হয়, মানে ডিম পাড়তে সময় নেয়। আপনারা যদি লেয়ার মুরগি যেগুলো আছে, লিসা ব্রাউন বা হাইসেক্স ব্রাউন এরকম টাইপের যেগুলো লেয়ার মুরগি আছে 300টা 320টা ডিম দেয়, তারা কিন্তু প্রতিদিন ডিম দেয়, ওদের কোনো ড্রাই পিরিয়ড খুব কম। অথবা কোনো কারণে একদিন মিস করবে, কিন্তু দেশি মুরগির 3-4 দিন মিস্টেক হয়ে যায়, একটা ডিম দেওয়ার পরে 2-3 দিন সময় লেগে যায়, মানে বিষয়টা এরকম। ড্রাই হেসাবিলিটি মানে যদিও বা ব্যবস্থাপনা একটা সমস্যা, হেসাবিলিটি মানে ডিম ফুটানো বা ডিম পাড়ার ডিম মানে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার হারটা অনেক কম। যদিও বা এটা ব্যবস্থাপনাগত সমস্যা। তো এই যে চ্যালেঞ্জগুলো, হ্যাঁ, আমার চোখে আমাদের মাঠ লেভেলের এই ধরনের সমস্যার কারণে আমরা বাণিজ্যিকভাবে বা আধা বাণিজ্যিকভাবে আমরা কিন্তু দেশি মুরগি করতে পারতেছিলাম। বেসিক্যালি কি এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু আপনি এটাকে মানে মোটামুটি একটা বাণিজ্যিক লেভেলে যেতে পারবেন। ব্রুডিং বিহেভিয়ার, এটাকে আপনি তখন কী করলেন, হ্যাচিং রিপ্লেস করে দিলেন, বাস ওকে, আর 2-3টা করে রেখে দিলেন, তাহলে এটা শেষ। এফসিআর বাড়ানোর জন্য আপনি খাবারটাকে একটু গুরুত্ব দিলেন, ডিম পাড়ার হার কম, একটু খাবারের দিকে নজর দিলেন। তো এরকম কিছু ব্যবস্থাপনাগত বিষয়ে যদি আপনারা একটু কনসাস হন বা একটু যদি মানে ডাইনামিক হন, হ্যাঁ, স্মার্ট হন, তাহলে কিন্তু আপনারা এগুলোকে 100% ওভারকাম করতে না পারলেও 80-90% ওভারকাম করতে পারবেন। রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য 4টা কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে। 1 নাম্বারটা হচ্ছে যে বিশেষ করে দেশি মুরগি হয় রানীক্ষেত, ফাউল পক্স, ফালো করা, এই 3টা টিকাটাই এনাফ। হ্যাঁ, রানীক্ষেতের 2টা ভার্সন, একটা হচ্ছে আরডিবি আর একটা হচ্ছে বিসিআরডিবি। বিসিআরডিবিটা ছোটো বাচ্চার জন্য, আরডিবিটা বড় মুরগির জন্য, মানে 2 মাসের উপরে। আর 1 মাসের নিচে হলো বিসিআরডিবি। ফাউল পক্স হলো ছোটো বাচ্চাদের দিবেন, ফাউল কলেরা 2 মাসের উপরে, এবং কৃমি ডোজ নিশ্চিত করতে হবে। ওই যে আপনাদেরকে এটা বললাম লিমিটেশনগুলো কী কী, ডিম পাড়ার হার কম, ড্রাই পিরিয়ড বেশি, হেচাবিলিটি কম, হ্যাঁ, ক্যানাবলিজম স্বভাব, এফসিআর বেশি। এই জিনিসগুলোকে আপনারা ইনশিওর করবেন কীভাবে, মিক্সার খাদ্য তৈরি করতে হবে, এনজাইম, প্রোবায়োটিক্স, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড দিতে হবে। সেটা কীভাবে দিবেন সেটা কিন্তু আমি আগেই বলেছি। প্রত্যেক মাসে ফার্মে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করা যাবে না, যতদূর সম্ভব উন্মুক্তভাবে পালন করতে হবে। এই জায়গাটা অনেকে একটু আমার সাথে দ্বিমত হতে পারেন। ফার্মে আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করা যাবে না, এটা আমার সাজেশন। একটু হলেও আপনার যেখানে গেটটা আছে সেটা চারদিকে জিআর তার দিয়ে যদি আপনার বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তার যে গেটটা, আমাদের নিয়ম কি, আপনি যখন শেড করবেন শেডের চারপাশে 4 ফিট দূরত্বে বা 3 ফিট দূরত্বে কী করতে হবে, একটা বেড়া দিতে হবে। আমরা কিন্তু এই কাজটা করি না। হ্যাঁ, এখন আপনাদের অনেকের হয়তো বা জায়গা নেই বা যাদের জায়গা খুব কম, তবে আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন যারা ফ্রি রেঞ্জ মানে আধা নিবিড় পদ্ধতি বা উন্মুক্তভাবে যারা পালন করবেন, আপনার চারদিকে কিন্তু চেষ্টা করবেন। আমি কিন্তু ফার্মে দেশি মুরগিকে পালনের জন্য সবসময় নিষেধ করি, কারণ তার জেনেটিক্যাল বৈশিষ্ট্য হচ্ছে অন্য লেভেলের, হ্যাঁ, অন্যান্য মুরগির তুলনায় আলাদা। এই জন্য একটু হলেও আমরা মুরগিগুলোকে ছেড়ে দিব। এখন মুরগিকে ছেড়ে দেওয়ার মানে কি, আপনি কি ওই যে আঙিনায় ছেড়ে দিবেন, রাস্তাঘাটে ছেড়ে দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু ওইরকম না। এখন কিন্তু এখন মুরগির বাচ্চাগুলোর মর্টালিটি রোগবালাই তো হয়, আবার ইদানিং হলো কুকুর, বিড়াল, শিয়াল, বিজি আর হচ্ছে গুই সাপ, ব্যাঙ, চিকা,
এদের অত্যাচারে কিন্তু আপনি কখনোই বাচ্চাগুলোকে টিকাতেই পারবেন না। এবার আমার খামারে মিনিমাম 20 থেকে 25টা বাচ্চা নষ্ট করছে শুধুমাত্র চিকা। আমার ম্যানেজার বুঝতেই পারেনি। আর টেকনিক্যাল নলেজ কম হলে যা হয়, হ্যাঁ? তো এগুলো হচ্ছে আপনাকে আবিষ্কার করতে হবে যে আপনার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে কীভাবে প্রোটেকশন দিবেন। তো এটা তো বুদ্ধি তো ভাই সবসময় সব জায়গায় পাবেন না, হ্যাঁ? সেটা আপনাকে বের করতে হবে। তো আমার ম্যানেজারের ওই সমস্যাটা ছিল বলে হয়তো আবিষ্কার করতে পারিনি। পরে যখন আমি চেক করতে বুঝতে পারলাম যে এখানে চিকার উপদ্রব্য আছে। তার এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। চারদিকে ভালো করে নেটিং দিতে হবে যাতে কোনো বিড়াল, শিয়াল, বিজি, কুকুর সহজে ঢুকতে না পারে। আপনাকে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশন না দিলে ভাই আপনি ওকে বাঁচাবেন কীভাবে? তো মোটামুটি দেশি মুরগিতে এই ধরনের কাজগুলো যদি আপনারা হাতে করতে পারেন, দেখবেন যে মোটামুটি এটাকে আপনার বাহ্যিক রূপ দিতে খুব একটা কঠিন কাজ হবে না। মুরগির প্রতিরোধ ব্যবস্থা, হ্যাঁ, মুরগির প্রতিরোধ ব্যবস্থা। প্রতিরোধ বলতে কি? মুরগিরা যাতে করে সারা বছর সুস্থ সবল থাকে। আমরা সবচেয়ে বাজে একটা খারাপ লাগার কাজ করে, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে ভাই এই ওষুধটা খাওয়ান মুরগি সারা বছর সুস্থ থাকবে। আরে বাচ্চা সারা বছর সুস্থ রাখলাম, কিন্তু তাকে তো আর আজীবন সুস্থ রাখলাম না। আজীবন সুস্থ রাখার ব্যবস্থা করতে হবে। কোনো মেডিসিন আবিষ্কার এ পর্যন্ত হয়নি যেটা খাওয়ালে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে একবার খাওয়ায়। কিন্তু আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে চলতে হবে, যেটা আমি উপরের দিকে বলেছি প্রত্যেক মাসে যেভাবে করতে হয়। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়ান তাহলে কিন্তু মুরগিগুলোতে রোগের সংক্রমণটা অনেকটা কম হয়। যেমন সুষম খাবার আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। আমি খাদ্য ব্যবস্থাপনা ক্লাসে একটা আইডিয়া বুঝলাম। আপনার বেসিক কনসেপ্ট কী? বেসিক কনসেপ্ট হলো মুরগিটা প্রোটিন পাচ্ছে কিনা, কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা, ফ্যাট পাচ্ছে কিনা, ভিটামিনস, মিনারেলস পাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল করতে হবে। পর্যাপ্ত পানি, খাবার পাত্র দিতে হবে। মুরগির সংখ্যা এবং বয়স ভেদে, হ্যাঁ, বয়স ভেদে মুরগির সংখ্যা অনুযায়ী খাবারের পাত্রগুলো দিতে হবে। সময়মতো ঠোঁট কাটে দিতে হবে 3/1 অংশ। পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে, এটা আমি বলেছিলাম। মুরগির ঘনত্ব কমাতে হবে। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। তাহলে দেখবেন যে এই যে ব্যবস্থাপনাগত বিষয়গুলো আমাদের নলেজ না থাকার কারণে, এখন এই যে মুরগির ঘনত্ব কমানো বলতে কি, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে একটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগবে, সেই জায়গাটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে মুরগির বাড়াতে হবে। আমরা টাকার লোভে হোক আর যে লোভে হোক, দামের লোভে হোক, আমরা মুরগির ঘনত্ব বাড়াই। যেখানে 2000 হওয়ার কথা সেখানে 2500 দিই। এই কাজ করা যাবে না। এখন আমরা দেশি মুরগির বাজার ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, এতক্ষণ আমরা প্রোডাকশন নিয়ে কথাবার্তা বললাম। আপনার প্রোডাকশন ভালো, তো আপনার বিক্রি করার জায়গা খুঁজতে হবে। এখন আমি এই দেশি মুরগিতে সবসময় সাজেস্ট করি যে দেশি মুরগিকে কখনো ফ্লোক আকারে বিক্রি করতে যাবেন না। ফ্লোক বলতে কী বোঝাচ্ছি? সোনালী মুরগি কি আপনি হাটে গিয়ে ধরে ধরে বিক্রি করেন? বড়া মুরগি কি আপনি হাটে ধরে ধরে বিক্রি করেন? নো নেভার, কখনোই না। এগুলো আপনার ট্রাক আসে, পার্টি আসে, তারা পুরো 2000, 3000 বা 5000 একবারে নিয়ে চলে যায়। কিন্তু দেশি মুরগির মার্কেট অনেক ছোট। প্র্যাকটিক্যালি আমরা যেটা জানি, আপনি যখন কিনতে যাবেন ডাল সিজন, অফ সিজন, তারপর দেশি মুরগি 450 টাকা, 500 টাকা কেজি বাজারে সারা বছর লেগে থাকে। আপনি বিক্রি করতে যান 250 টাকা, 300 টাকা আর 350 টাকা পর্যন্ত বিক্রি, মানে বাধ্য হয়ে কিন্তু বিক্রি করতে হবে আপনাকে। তো এই নলেজটা না জানার কারণে কিন্তু আপনাকে 250 টাকা, 300 টাকা, 350 টাকা বিক্রি করতে হবে। আমাদের ওই যে বললাম, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। দেশি মুরগি বাজার ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদের সাধারণ নলেজ কী? সারা বছর দেশির চাহিদা থাকে, এটা আমরা সবাই জানি। সারা বছর দাম বেশি থাকে, এটাও আমরা জানি। বিক্রির সমস্যা হয় না, এটাও জানি। বিক্রির চ্যানেল উন্নত নয়, ছোটো পরিসর, সাপ্লাই কম, চাহিদা বেশি, এটা জানি। এই যে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে এই যে 4টা শব্দ, 4টা বাক্য বললাম, এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু আপনি মুরগি পালন করে বিক্রি করতে যান, তাহলে বুঝতে পারবেন যে আপনার সারা বছর দাম কেমন আর চাহিদা কেমন আর সমস্যা কোথায়। হ্যাঁ, এই জন্য আপনাকে কী করতে হবে? কিছু কৌশল, আপনাকে কর্মকৌশল আপনাকে আবিষ্কার করতে হবে। সেই কর্মকৌশলগুলো কী কী, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি। কেন বাণিজ্যিক দেশি মুরগি খাবার হচ্ছে না? এটা একটা লিমিটেশন মনের মধ্যে দেখেন। পোলট্রি জায়ান্ট কোম্পানিগুলো এগিয়ে আসছে না, ওই যে উপরে সীমাবদ্ধতার কারণে।
এই সেক্টরে বিনিয়োগ অনেক কম, ব্যক্তি পর্যায়ে কিন্তু খুব একটা বেশি গড়ে উঠতেছে না। এখন কাজের কথায় আসি। হ্যাঁ, দেশি মুরগির 4টা যে বাক্য আমি আপনাদেরকে যে শোনালাম, হ্যাঁ, এটা কিন্তু কাগজ কলমে এবং আমরা সবাই জানি, কিন্তু প্র্যাকটিক্যালে ঘটনাটা উল্টা। প্রত্যেকটা প্রোডাক্টের কাস্টমার সেগমেন্টেশন থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের। কেউ আরসি খায়, কেউ আবার কেউ কোকা কোলা খায়, কেউ আবার কোকা কোলা পছন্দই করে না, সে আজীবন আরসি খায় আসে। বুঝেন? তাহলে তাহলে কোকা কোলা কোম্পানি তাহলে কীভাবে মার্কেটটা তারা অ্যানালাইসিস করলো যে ভাই তুই না খেলেও আমার কোনো সমস্যা নেই, আমার খাওয়ার লোক আছে। কোকা কোলা কোম্পানি বললো যে তুই কোকা কোলা না খেলেও সমস্যা নেই, আমার কোকা কোলা বিক্রি করার জায়গা আছে। তাহলে তাহলে তাদের মার্কেট পলিসি বা মার্কেট অ্যানালাইসিসটা কোথায়, যে তারা এই ধরনের চিন্তা করতে পারছে যে তাদের বিক্রির সমস্যা নেই? তো দেশি মুরগিকে কিন্তু ভাই আপনি করবেন, ফিড খাওয়াবেন, আবদ্ধ অবস্থায় রেখে পালন করবেন, মানুষ জানবে যে আপনি দেশি মুরগিকে ফিড খাওয়ান। আর ওই মানুষরা যারা দেশি মুরগি কিনে খায় বা নিয়মিত খায় বা যারা আগে থেকেই দেশি মুরগি খেতে পছন্দ করে, তারা যদি মনে করে যে দেশি মুরগিকে তো ফিড খাওয়ানোর স্বাদ থাকে না আবদ্ধ অবস্থায়, সে কি কখনো দেশি মুরগি কিনবে আপনার কাছ থেকে? মনে হয় ওই যে কোকা কোলা, আমি কোকা কোলা খাই না ভাই, আমি মজো খাই। তো কোকা কোলা কোম্পানিকে চিন্তা করতে হবে যে ভাই তুই না খেলেও আমার খাওয়ার লোক আছে। বিষয়টা কিন্তু ভালো করে বোঝেন। তো এই জন্য কাস্টমার সেগমেন্টেশন মানে কোন লেভেলের কাস্টমারকে আপনি ধরবেন, এবং আপনি যে বললাম, আপনি নিজেকে আপনার এলাকায় মানে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আপনার মুরগি আপনি ফিড খাওয়ান, আপনি আবদ্ধ অবস্থা রেখে পালন করেন। তাহলে ম্যাক্সিমাম কাস্টমারই কি জানে, দেশি মুরগি তো ভাই খোলামেলাভাবে থাকে, বিভিন্ন ধরনের খাবার খায়, এই ফিড খাচ্ছে, তাহলে স্বাদ তো হবে না, সেটা সোনালী মুরগির মতন হবে। এই ধরনের প্রতিবন্ধকতা থেকে সরে আসতে হবে এবং আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। তো ব্র্যান্ডিং নিয়ে আমি পরে কথা বলতেছি। তাহলে আপনাকে জানতে হবে কি, মার্কেট চ্যানেলগুলো কোথায় কোথায়, মানে আপনি বিক্রি করবেন কোথায়। আপনি কি বললেন ফুরিয়ার কাছে, মানে এই যে মুরগির ফুরিয়ার রাস্তায় ঘুরে বেড়ায় না গ্রামে গ্রামে, আপনি ফুরিয়াকে দিবেন না মুরগি, তো ঠিক আছে, তাহলে আপনি কোথায় দিবেন, কে হবে কাস্টমার? এখানে দেখেন স্থানীয় বাজার বা হাট, ফুরিয়া ব্যবসায়ী, মুরগির আড়ত, মুরগি ব্যবসায়ী, হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, স্থানীয় ভোক্তা মানে শখের বেশি অনেকে কিনে খায়, সরকারি অফিস, প্রাইভেট অফিস, অনলাইন শপ। এখন আপনার খামারটা হচ্ছে শহর থেকে 30 কিলোমিটার দূরে, তাহলে 30 কিলোমিটার দূর থেকে নিয়ে এসে আপনি অনলাইন শপে দিতে গেলে আপনার খরচ বেড়ে যাবে। তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে, সবার জন্য আমি বলছি দেশি মুরগি নয়, সবার বিজনেস প্ল্যানটা সমান নয়, সবার মার্কেটিং অ্যানালাইসিস সমান নয়, সবার বিক্রি করার জায়গাটাও সমান না। তাহলে আপনার জন্য যেগুলো কথা আমি উল্লেখ করে দিলাম, সেটা আপনার জন্য যাচ্ছে কোথায়, মানে কোনটা যাচ্ছে? আপনি কি ফুরিয়া ব্যবসায়ী কি দিয়ে আপনি লাভ করতে পারতেছেন? তাহলে আর দরকার নেই, তাহলে তার কাছেই বিক্রি করবেন। তাহলে কোথায় কোথায় স্থানীয় বাজার বা হাট, ফুরিয়া ব্যবসায়ী, মুরগির আড়ত, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, সরকারি অফিস, বেসরকারি অফিস, কোথায় আপনার অ্যাক্সেসটা আছে, কোথায় আপনি বিক্রি করলে দামটা ভালো পাবেন সেটাকে ধরবেন। আমি কিন্তু অনলাইন মার্কেটটাকে বেশি বিক্রি করি আমার মুরগিগুলোকে, আর ডিমগুলো বিক্রি করি হচ্ছে স্থানীয় বাজারে। তার মানে আমার 2টা সেগমেন্টেশন। কোথায়? আমি স্থানীয় বাজারে শুধু ডিম বিক্রি করি, আর অনলাইনে হচ্ছে বাচ্চা বিক্রি করি আর ফ্রেন্স বিক্রি করি আমার খামার থেকে। আর মাঝে মাঝে স্থানীয় কিছু ভোক্তা আছে শখের বসে, তারা নিয়ে যায়। তার মানে স্থানীয় হাট বা বাজারে, তারপর হচ্ছে কোথায় অনলাইন শপ, এবং স্থানীয় পর্যায়ে স্থানীয় যারা কাস্টমার আছে তাদের কাছে, এই 3টে জায়গায় আমার মুরগিগুলোকে আমি বিক্রি করি এবং ভালোভাবে বিক্রি করি। এই জন্য আমাকে কিন্তু হাসপাতাল, ক্লিনিক, রেস্টুরেন্ট বা অন্যান্য আড়ত বা মুরগি ব্যবসায়ীদের কাছে আমাকে যেতে হয় না।
কারণ হলো ফুরিয়া ব্যবসায়ী আমার খামারে এসে বলে যে ভাই আমি আপনাকে 280 টাকা কেজি দেবো, সরি 380 টাকা কেজি দেবো। আমি বললাম ঠিক আছে নিয়ে যান। তো ওনাকে দিলাম 10 কেজি 380 টাকা। ওই ব্যক্তি হাফ কিলোমিটার না যেতেই সে 550 টাকা কেজি বিক্রি করছে। আপনি বোঝেন তাহলে। আমি কিন্তু ও জানে না যে আমি ডাক্তার, হ্যাঁ, মনে করছে আমি সাধারণ মানুষ, লাউ কুদু। তো আমি আবার অভিনয়টা ওভাবেই করলাম যে ঠিক আছে দিই দেখি। তো ম্যানেজারকে বললাম যে আপনি এটা ভাই দিয়ে দেখেন তাকে কত দাম চাই। তো বলছে 380 টাকা। তো ঠিক আছে আমি থাকবো না, আপনি তাহলে, আমি বললাম ম্যানেজারকে বললাম যে আপনি তাহলে ওই ফুলের ব্যবসায়ীকে এই করেন। উনি এসে, আমরা তো 10 কেজি নিতে চাইছিল, সেখানে মনে হয় 3 কেজি না 4 কেজি দিয়েছিলাম। অথচ কিন্তু চোখের সামনে সে বিক্রি করছে 550 টাকা কেজি। তাহলে দেখেন, তাহলে আপনি কীভাবে ভাই মুরগি পালন করবেন, কীভাবে আপনি ব্যবসা করবেন বলেন? আপনি বিক্রি করতেছেন 350 টাকা, আর ওই একটা ব্যক্তি হ্যান্ড ওভার হয়ে গেল 550 টাকা কেজি বিক্রি করলো। তার মানে দুনিয়াতে সবচেয়ে বাটপারি ব্যবসা হচ্ছে এই মুরগি ব্যবসাটা, হ্যাঁ। আর যারা এই থার্ড পার্টি, তারা হচ্ছে সবচেয়ে বড় বাটপার। মানে সৃষ্টিকর্তা যেন পৃথিবীতে নয়, স্বর্গের জন্য এদেরকে স্থান না দেয়, যারা মানুষকে ঠকায় ব্যবসা করে, হ্যাঁ। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের ভাই অ্যানালাইসিস করতে হবে। আপনার জন্য কোনটা পারফেক্ট আমি স্বপন বলতে পারবো না, কিন্তু আপনাকে আবিষ্কার করতে হবে যে কোনটা আপনার জন্য পারফেক্ট। উৎপাদন খরচের তুলনায় মিনিমাম 150 থেকে 200 টাকার জন্য বেশি হয়। হ্যাঁ, আপনি যদি প্রোডাকশন খরচ যদি 150 টাকা যদি হয় 3 মাসে বা 4 মাসে, আপনি সেটাকে 380 টাকা যদি বিক্রি করেন তাহলে কিন্তু লস হবে না। কথাটা কিন্তু সত্য। আপনার প্রোডাকশন খরচ হলো 50 টাকা, আপনি বিক্রি করতেছেন কত? 200 টাকা। তাহলে কিন্তু দেখা গেছে 150 টাকা লাভ হচ্ছে। তাহলে কিন্তু আমার এখানে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, মার্কেট চ্যানেলগুলো যেমন আবিষ্কার করবেন, তেমনি আরেকটা আবিষ্কার করবেন কি? প্রোডাকশন খরচটা। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু উৎপাদন খরচ থাকে, এবং সেটা মার্কেটে আপনি ছাড়বেন কত দামে, সেটা অবশ্যই লাভ রেখে ছাড়তে হবে। তো যেহেতু দেশি মুরগির লং টার্ম পর্যায়ে 3-4 মাস 7 মাস লাগে, হ্যাঁ, এই জন্য কিন্তু এগুলো মিনিমাম যেন 150 টাকা যেন থাকে কেজিতে, তাহলে আপনি প্রক্রিয়া করতে হবে। দেশি মুরগির হ্যাচারি থেকে বাচ্চা বিক্রি করার ব্যবস্থা করতে হবে। দেশি মুরগির হ্যাচারি থেকে বাচ্চা বিক্রি করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ দেশি মুরগি যদি থাকে তাহলে আপনি একটা হ্যাচারি কিনবেন, কিন্তু সেগুলোকে বাচ্চা সুন্দর করে হ্যাচারি ব্যবস্থাপনা শিখিয়ে সেখানে বাচ্চাগুলো ফুটিয়ে বাচ্চাগুলো বিক্রি করতে পারেন। সেটা 7 দিন, 1 মাস, 45 দিন, 2 মাস, যে কোনো বয়সের বাচ্চা আপনি বিক্রি করতে পারেন। তাহলে মোটামুটি একটা বাজারে আপনি টিকে থাকতে পারবেন। আর আরেকটা বিষয় বলব, যদি আপনি আপনি ভালো দাম ধরলাম যে আপনি পেয়েছেন, আপনি সেটাকে আচ্ছা, এটা পরে আলোচনা করতেছি, সেটা আগে শেষ করে নিই। তো আপনার দেশি মুরগির টার্গেট কাস্টমার কারা? হ্যাঁ, এদের কাস্টমার, আপনি মুরগি প্রোডাকশন করলেন, বিক্রি করবেন কোথায় আপনি ঠিক করবেন। তবে আমি আপনাকে পরামর্শ দিব, আপনার স্থানীয় বাজারটাকে ধরার চেষ্টা করবেন। যেহেতু আমরা গ্রামে বাস করি, প্রান্তিক লেভেলে খামারি, হ্যাঁ, আমরা হয়তো অতটা আপডেট না, স্মার্ট না, এই জন্য কিছু সাজেশন আপনাদের জন্য আমরা বলে থাকি। তো আপনার চেষ্টা করবেন স্থানীয় হাটকে টার্গেট করে বাজারজাত করা। হ্যাঁ, যেমন ধরেন যে আপনার এলাকায় আপনি খোঁজ করে দেখবেন 3-4 কিলোমিটারের মধ্যে প্রতি সপ্তাহে 2টা করে হাট বসে। আপনার এলাকায় 2টা হাট বসে, আর একটা এলাকায় দুদিন হাট বসে। এভাবে করে দেখবেন যে 7 দিন যাবতীয় হাট পাওয়া যায় এখনকার সময়ে। তো ধরলাম যে আপনি সর্বোচ্চ 3 দিনের হাট পেলেন, একটা দূরে আর কাছে 2টা। আপনি কী করলেন, প্রত্যেক হাটে 10 টাকা করে বিক্রি করলেন। তাহলে প্রত্যেক হাটে যদি সপ্তাহে 2 হাট হয়ে গেল, তাহলে কত? 10-10 20, 3টা যদি হাট পান তাহলে 30টা মুরগি যদি আপনি 400 টাকা কেজি যদি বিক্রি করেন, আচ্ছা ফুরিয়া আপনাকে বললো কত? 380 টাকা। আপনি একটু কষ্ট করে নিয়ে গেলেন, দেখবেন যে আপনি যদি 400 টাকা বিক্রি করতে পারবেন। কারণ ওখানে কিন্তু যখন ওখানে শুধু দেশি মুরগির যেহেতু মার্কেটটা, আপনি ওখানে যদি মিনিমাম 500 টাকাও বিক্রি করতে পারবেন, 500-600 টাকা, মানে আপনার মতো করে বাজারটা রেট ধরে বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে 400 টাকা কিন্তু কমন একটা বাজার। তো 400 টাকা যদি কেজি হয়, এক একটা মুরগি যদি হাফ কেজি করেও যদি হয় সাপোজ, তাহলে 200 টাকা। তারা যদি 10 টাকা, তারা সপ্তাহে 30টা মুরগি হাফ কেজি হলে কত করে হচ্ছে? 15 কেজি।
তাহলে 15 কেজির দাম যদি 15 কেজি যদি মাংস হয়, সেটার দাম যদি 400 টাকা হয়, তাহলে 4 × 15 কত, 400 টাকা কেজি হয়। তাহলে আমি 15 কেজি পাচ্ছি, মানে 30টা মুরগি 15 কেজি, মানে হাফ কেজি করে হলে 15 কেজি। তাহলে 15 কেজির দাম কত, 400 টাকা কেজি হলে 4 × 15 কত, 60, মানে 6000 টাকা। তো আপনি সপ্তাহে 6000 টাকার মুরগি শুধু আপনি বিক্রি করতে পারবেন। যদি 6000 টাকা যদি হয়, তাহলে মাসে কত, 4টা সপ্তাহ, তাহলে 4 × 6 = 24, মানে 24,000 টাকা বিক্রি করা অসম্ভব কিছু না। আর এটা কোনো রকেট সায়েন্স না যে আপনাকে রকেট সায়েন্স বুঝতে হবে, এটা খুব সিম্পল বিষয়। তাহলে 30টা মুরগি যদি আপনি বিক্রি করতে যান, তাহলে তো ভাই 30টা মুরগির যোগান থাকতে তো হবে, তাই নাকি? তাহলে প্রতিটা সপ্তাহে যদি আপনি 25 থেকে 30টা মুরগি যদি বিক্রি করতে যান, তাহলে আপনাকে উৎপাদন চক্রটার বিষয়ে জ্ঞান থাকতে হবে, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, যে আপনাদেরকে কোন ব্যবস্থাপনা নিলে আপনার মুরগির উৎপাদন সময়টা কমে আসবে। সেইভাবে করে আপনি সপ্তাহে না হোক 2 সপ্তাহ পর পর যেন আপনি 50টা 60টা মুরগি বিক্রি করতে পারেন, সেই মুরগি রেডি করতে হবে। সেই উৎপাদন চক্রটা যদি আপনি যদি 1 সপ্তাহে না হোক, 2 সপ্তাহে না হোক, মাস অন্তর আপনি হিসাব করবেন। হ্যাঁ, মাস অন্তর আপনার চাহিদা কত, 50টা। তাহলে সেই 50টা যেন প্রত্যেক মাসে আসে, সেইটাকে আপনি কন্টিনিউ করবেন, ওইভাবে করে বিজনেস করা সাজাবেন। যদি সপ্তাহে যদি নিয়ে আসতে পারেন, তাহলে সপ্তাহে আপনি 5-6 হাজার টাকা ম্যানেজ করা কোনো বিষয় না। সুপার শপে ব্যবহার করবেন, দূরে মার্কেটে কিনে দেওয়া যাবে না। সাপ্তাহিক বাজারজাতকরণের সাথে, ওই যেটা বলছিলাম, সাপ্তাহিক মানে সপ্তাহে যে বাজারজাতকরণের সাথে উৎপাদন সামঞ্জস্য রাখতে হবে। আপনার চাহিদা কতগুলো আছে, উৎপাদন চক্র বাৎসরিক আকারে রাখতে হবে। বছরে আপনার প্রত্যেক মাসে মুরগি বিক্রি করা যায়, এই উৎপাদন চক্রটা আপনারা করবেন। ফ্লোক আকারে কখনো দেশি মুরগি বিক্রি করতে যাবেন না, একবার ধরা খাই যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের মার্কেটিং বিষয়গুলো। কারণ প্রত্যেকটা মুরগির মার্কেট ব্যবস্থাপনা আলাদা আলাদা, হ্যাঁ, সবগুলোই কাছাকাছি কিন্তু আলাদা আলাদা। এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, শেষে আমাদের আজকে 7ম দিনের ক্লাস, শেষের দিনে আমরা একটা রিভিউ করব। হ্যাঁ, একটা রিভিউ করব, সেটি হচ্ছে যে আমরা মুরগি পালন করতে গেলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যে মুরগি মেডিসিনগুলো নিয়ে। এটা আমি মেডিসিন ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরেও আরেকবার রিভিউ করি। আপনাদেরকে রোগের লক্ষণটা বলেছিলাম যে পায়খানা কেমন, শ্বাসকষ্ট আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখেন পায়খানার সমস্যা হলে কী সমস্যা হয়, পাতলা, আঠালো, সবুজ, হলুদ, রক্ত নাকি সাদা, এটার উপর ডিপেন্ড করে আপনার সালফার গ্রুপের ওষুধগুলো। আপনারা বুঝতে না পারলে আপনারা বলবেন। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো গলাটা একবারে বসে যাচ্ছে। তো জাস্ট খালি একটু রিভিউটা করে দেই, আর তারপরে হচ্ছে আমি তো আরেকদিন ক্লাস নিব এভারেজ, তখন আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলব। তো সেক্ষেত্রে আপনারা সালফার গ্রুপ, হ্যাঁ, আপনার গ্রুপগুলো একটু জেনে রাখেন। আমি নামগুলো বলতেছি না, মানে একটু গলাটার সমস্যা হচ্ছে। আপনার সালফার গ্রুপের ওষুধ একটু মনে রাখেন, হ্যাঁ, কী কী আছে একটু দেখে নিন। ম্যাক্রোলিড, হ্যাঁ, ম্যাক্রোসিড হচ্ছে, এটা ভুল আছে, ম্যাক্রোলিড হবে এটা। ম্যাক্রোলিড গ্রুপের, টেট্রাসাইক্লিন গ্রুপের। তবে মুরগিগুলোকে টেট্রাসাইক্লিন গ্রুপের ডক্সিসাইক্লিন বাদ দিয়ে কোনো ওষুধগুলো খাওয়া করবেন না। এগুলো কিন্তু অনেকটা মানে মুরগিকে স্ট্রেস কন্ডিশনে নিয়ে যায়, মানে মুরগিটাকে দুর্বল করে দেয়। আপনারা একটু এটা স্টাডি করবেন। গলার সমস্যার কারণে আমি কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো পায়খানাজনিত সমস্যার কারণে আপনারা এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। এখন কয়টা ব্যবহার করবেন, এখানে তো কয়টা গ্রুপ আছে, ম্যাক্রোলিড, টেট্রাসাইক্লিন, সালফার, 3টা গ্রুপ আছে। তা 3টা গ্রুপের 3টা ওষুধ ব্যবহার করব না, আপনারা এখান থেকে যে কোনো 2টা, সর্বোচ্চ 2টা ব্যবহার করতে পারেন। যেমন সালফাক্লোরিন সোডিয়ামের সাথে আপনারা জেন্টামাইসিন দিয়ে দিলেন, হ্যাঁ, বা ডক্সিসাইক্লিনের সাথে আপনি সালফাক্লোরিন সোডিয়াম দিয়ে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। শ্বাসতন্ত্রের সমস্যা, যেমন লম্বা করে শ্বাস হয়, যেমন এই যে আমারই কথা বলতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, কাজ বের হচ্ছে,
তো এটা কি পেটের সমস্যা? এটা আমার গলার সমস্যা। তাহলে গলার সমস্যাটা কেন হলো? কোন ওষুধ খেলে গলার সমস্যাটা ভালো হবে? সেই ওষুধগুলো দেখেন। টিয়ামোলিন, টাইরোসিন, টার্ট্রেটেড এবার শুনেন ক্লোরিন গ্রুপ আছে, টেট্রাসাইক্লিন গ্রুপ আছে, ক্লোরামফেনিকল গ্রুপ আছে, হ্যাঁ? ব্রঙ্কোডাইলেটর। শেষের দিকে দেখেন, শেষের দিকে ২ নম্বর ঘরে এদের ওষুধের ঘরে দেখেন। ব্রঙ্কোডাইলেটর মানে কাশির সিরাপ ব্যবহার করবেন, একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, হ্যাঁ? এটা জ্বরের সুতি ব্যবহার করবেন। তো তো এই জিনিসগুলো আপনার খেয়াল করবেন, হ্যাঁ? শ্বাসকষ্ট কেন হয়? তারপর কী লক্ষণ, এই জিনিসগুলো দেখে আপনারা এখান থেকে মেডিসিন চয়েস করবেন। তবে শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যা হলে অবশ্যই কাশি সিরাপ ব্যবহার করবেন। আপনার একটা নরমাল একটা হিসাব করেন তো ভাই, আপনার যখন কাশি হয় মানে শ্বাসকষ্ট, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি কি পেটের ওষুধ খান? আপনার সর্দি হয়েছে, কী ওষুধ খান মানে? তো সেইটাই বিষয়গুলো মুরগিতেও আছে, হ্যাঁ? ওইগুলো একটু খেয়াল করবেন। এতে প্যারালাইসিস, বিকলাঙ্গ, ডানা ভারসাম্য এগুলো বিশেষ করে ছোটো বাচ্চাগুলোতেও হয়, হ্যাঁ? ডিফিসিয়েন্সি জনিত এই সমস্যাগুলো হয়। ৩ নাম্বারটার কথা বলছি। এগুলোকে যেদিন বাচ্চাগুলো ফুটে বের হবে সেগুলোকে আপনারা একটু ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এগুলো দিবেন। এগুলো তো আমি তো আপনাদেরকে বারবার বলে আসতেছি, এই ওষুধগুলো রাখতে হবে। তারপরে চামড়ার ঘা, পালকহীন, উস্কো-খুস্কোর জন্য এই যে ৪ নাম্বারটা, ৩ নাম্বার, ৪ নাম্বার সেম, হ্যাঁ? তারপর লিভার টনিক, কিডনি টনিক, হ্যাঁ? ছত্রাকনাশক এগুলো হচ্ছে বছরে ২-৩ বার করে খাওয়াবেন। এগুলো প্রোডাকশন লেভেলটাকে ধরা ঠিক রাখার জন্য। আর ৮ নাম্বারটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যেটা সবার শেষে আমি আলোচনা করি। মানে যেটা সবার শুরুতেও আলোচনা করা দরকার সেটাকে আমরা করি সবার শেষে। খামারকে জীবাণুমুক্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যাকে বলা হচ্ছে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা। এই জৈব নিরাপত্তা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং জৈব নিরাপত্তা যদি ক্লাস নেই তো মিনিমাম ৩ দিন ক্লাস করলেও শেষ হবে না। এত বড় টপিকস এই বায়োসিকিউরিটি। তো খুব সংক্ষেপে বলবো, বায়োসিকিউরিটি বলতে এখানে আমরা জীবাণুমুক্তকরণকেই বুঝবো না, আরও অনেক বিষয় আছে। একটা কাজ হলো খামারে জীবাণুমুক্ত রাখা। ভাইরোসিস, জিপিসি-8, ফার্ম-30 বা পিপিএম, হ্যাঁ? আপনারা চেষ্টা করবেন ভাইরোসিস বা জিপিসি-8 বা ফার্ম-30 এই ৩টার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনার খামারকে যদি পারেন প্রত্যেক দিন স্প্রে করবেন, সবচেয়ে ভালো। মিনিমাম হচ্ছে ৩ থেকে ৪ দিন আপনারা স্প্রে করবেন। কীভাবে স্প্রে করবেন? ঘরের আনাচে কানাচে আঙিনায় চারদিকে, এটাকে অভ্যাসে পরিণত করতে পারবেন। আপনারা দেখেন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, হ্যাঁ? রক্তামশা এগুলো কিন্তু না যদি নিয়মিত স্প্রে করেন দেখবেন এগুলো মারা যায়, হ্যাঁ? একবারে সম্পূর্ণ নির্মূল না হলেও তার যে রোগ তৈরি করার জন্য যতটুকু দরকার হয় ততটুকু কিন্তু আপনারা কমায় নিয়ে আসতে পারবেন। তার মানে আমরা যে মুরগিকে সারা বছর না সারা জীবন সুস্থ রাখার জন্য যেমন টিকা দিই, তো আপনার খামারকে কিন্তু জীবাণু থেকে রক্ষা করতে গেলে এই জীবাণুনাশক দিয়ে স্প্রে করার কোনো বিকল্প নেই। তো এই জন্য আপনার খামারে এইগুলো কাজগুলো অবশ্যই করবেন। আর আজকের ক্লাসটা এইটুকুই। আমার একটু সমস্যা হওয়ার কারণে আমি হয়তোবা প্রশ্ন উত্তরগুলো আমি কতটুকু দিতে পারবো জানি না, তো বলাটা খুবই সমস্যা হচ্ছে। তো আপনারা যদি কিছু মনে না করেন, খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে আপনারা একটু প্রশ্নগুলো করবেন, যাতে করে কিছু যদি প্রশ্ন যদি করতেই হয় আপনারা গ্রুপে করবেন, আমি গ্রুপে লিখে যতটুকু মানে দেওয়ার মানে দিতে পারবো ততটুকু দিব। আর আমি আপনাদেরকে আবারও আরেকদিন ক্লাস নিব আপনাদের, যেখানে ওভারঅল বিষয়গুলো নিয়ে কথা হবে। তো আপনারা আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আর সকলের যে বিষয়গুলো বলবো, প্রথম ক্লাস থেকে ৭ম ক্লাসের যে বিষয়গুলো আপনারা বুঝতে পারেননি অবশ্যই আপনারা পার্সোনালি আমাকে নক করে জানবেন। গ্রুপে আপনারা করতে পারেন, শেয়ার করতে পারেন। তবে আপনাদের গ্রুপটার মেয়াদ হলো সর্বোচ্চ ৩ থেকে ৪ দিন, হ্যাঁ? তারপর গ্রুপ থেকে আপনাদেরকে হয়তোবা রিমুভ করে দেওয়া হবে। এটা হচ্ছে নিয়ম, কারণ নতুন ব্যাচ চালু হবে, হ্যাঁ? যেমন 11তম ব্যাচকে অ্যাড করতে পারতেছি না। আর আমাদের ট্রিটমেন্ট একটা গ্রুপ আছে, রোগবালাই ও চিকিৎসা পদ্ধতি। এটা আমাদের সব লেভেলেরই খামারিরা থাকে, শুধুমাত্র দেশি মুরগি না, সব ধরনের কমার্শিয়ালি, নন কমার্শিয়ালি। ওখানে আমরা সাপ্তাহিক আড্ডা দিই।
ওখানে বাৎসরিক একটা ফি তারা পে করে আমাকে। প্রতি সপ্তাহে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সবকিছু মিলিয়েই আপনাদের সাথে হয়তোবা এভাবে দেখা নাও হতে পারে। তবে আপনারা যোগাযোগ করবেন।